ডেফিনিশন অলরেডি আমরা জানি ডেফিনিশন কি, আগের ক্লাসে এগুলো পড়ানো হয়েছে। মানে বই থেকেই পড়বা, আর এখান থেকে এক্সট্রা যদি কিছু থাকে এগুলো আমি বলে দিব যে এগুলো পড়বা। এই যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম, এটা কিন্তু বই থেকে পড়লে ভালো, এখানে ডিটেইলস কিছু দেয়া নাই, বইতে সব ডিটেইলস দেয়া আছে। এটা ওই ডাইনামিক ইকুইলিব্রিয়াম বোঝানোর জন্য একটা গ্রাফ দেখাইছে। তারপরে রেট অফ মাস ল, রেট অফ মাস অ্যাকশন, ওটাও কিন্তু পড়ানো হয়েছে। এই যে রেট কিভাবে লিখতে হয় এটা আগের ক্লাসে পড়ানো হয়েছে, এই গ্রাফ দুইটাও আগের ক্লাসে পড়ানো হয়েছে। এই যে দুইটা রেট সমান হবে ইকুইলিব্রিয়ামে, তারপর ওখান থেকে আমরা কেসি বের করছি, ওই সূত্র আর কি। তো এখানে একটা, এটা একটু পড়ো, দেখো বুঝো কিনা। আমি জাস্ট কোশ্চেনটা বুঝাই দিচ্ছি। এখানে দেখো, দ্য চেঞ্জ ইন দা কনসেন্ট্রেশন উইথ টাইম, মানে এখানে হচ্ছে টাইম দিছে, এই থেকে এদিকে বাড়তেছে, আর কনসেন্ট্রেশন হচ্ছে এদিক থেকে এদিকে বাড়তেছে। রিঅ্যাকশনটা কি? পানি প্লাস কার্বন মনোঅক্সাইড, এখানে ডাবল সাইন, বহুমুখী সাইন আর কি। পানি প্লাস কার্বন মনোঅক্সাইড, প্রোডাক্ট হচ্ছে তোমার হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড। গ্রাফ বিলো ইকুইমোলার কোয়ান্টিটি, এখানে যেহেতু ইকুইমোলার, ইকুইমোলার বলতে বোঝাচ্ছে এপাশেও কিন্তু 2 মোল, এপাশেও 2 মোল। হ্যাঁ, এখানে 1 মোল প্লাস 1 মোল, 1 মোল প্লাস 1 মোল, তার মানে এই রিঅ্যাকশনে কিন্তু ডেল এন হচ্ছে 0। ঠিক আছে, এখানে কোন পয়েন্টটা হচ্ছে এই গ্রাফের জন্য প্রযোজ্য বা গ্রাফের জন্য ট্রু? তো গ্রাফ থেকে তুমি কি কি ইনফরমেশন পাচ্ছ আগে এটা দেখো। এই গ্রিন লাইনটা হচ্ছে তোমার রিঅ্যাকটেন্টের, আর রেড লাইনটা প্রোডাক্টের। এবং এই যে ডট লাইন, এই ডট লাইনের পর থেকে কিন্তু ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড। তো এ নাম্বারে কি বলছে? দ্য পয়েন্ট হোয়ার দ্য টু কার্ভ ক্রসেস, এই পয়েন্টে টু কার্ভ ক্রস করছে, ক্রস হওয়ার পরে শো দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকশন প্রোডাক্ট ইকুইলিব্রিয়াম, মানে এই ক্রস হওয়ার পর থেকে ইকুইলিব্রিয়াম শুরু হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তারপর সেকেন্ড পয়েন্টে বলছে দ্য স্লোপ অফ ট্যানজেন্ট লাইন টু ইচ কার্ভ এট দ্য স্পেসিফিক টাইম পিরিয়ড টু রিচ ইকুইলিব্রিয়াম আর ইকুয়াল, মানে এই যে ট্যানজেন্ট লাইন, তো ইকুইলিব্রিয়াম পৌঁছানোর পরে দুইটা কার্ভের জন্য ট্যানজেন্ট লাইন সমান, তাই বলছে, বাট অপোজিট, অপোজিট হইতে পারে কিন্তু সমান। বিকজ দ্য স্টিমেট্রি বিটুইন প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্ট ইজ 1:1, কারণ এই প্রোডাক্ট রিঅ্যাকট্যান্টের যে ইকুইমোলার রিঅ্যাকট্যান্ট, এই কারণে এই দুইটার ট্যানজেন্ট লাইন দুইটা সমান হবে, স্লপ দুইটা সমান হবে আর কি, লাইনের স্লপ দুইটা সমান হবে। তারপর সি নম্বরে বলছি ইকুইলিব্রিয়াম ইজ রিচড হোয়েন পানি and carbon monoxide curve gets to the same level as carbon dioxide and hydrogen curve begin. এখানে বলছি ইকুইলিব্রিয়াম রিচড হওয়ার পরে, ইকুইলিব্রিয়াম রিচড হয় তখন যখন কিনা তোমার এই গ্রিন কার্ভ সেম লেভেলে আসে, কার্বন ডাইঅক্সাইড এন্ড কার্ভ বিগিন, এখান থেকে যে শুরু হয় ওইটা লেভেলের সমানে আসে। আসলে এটার কোনো মানে হয়ই নাই, কিছু ভুলভাল দেয়া। The slope of tangent line to both curve at a particular time indicate that reaction is fast and reaches equilibrium. মানে তুমি এই দুইটা লাইনের যে কোনো পজিশনের ট্যানজেন্ট লাইন থেকে তুমি বলতে পারবা যে একটা পার্টিকুলার টাইম পরে ট্যানজেন্ট লাইন থেকে বলতে পারবা রিঅ্যাকশন অনেক দ্রুত আগাচ্ছে এবং ইকুইলিব্রিয়ামে পৌঁছাইছে। তো কোনটা হবে কি মনে হচ্ছে? 2 নাম্বারটা হবে। বি মনে হয়। এ তো হবে না, কারণ এরপরে তো ইকুইলিব্রিয়াম পৌঁছায় না, ইকুইলিব্রিয়াম পৌঁছেছে এখান থেকে অনেক পরে, এই পয়েন্টের পরে, এই পয়েন্ট থেকে তার ইকুইলিব্রিয়াম হয় নাই। বি হবে, সি হবে না, সি হবে না কারণ সি তে কি ইনফরমেশন দিছে আল্লাহ জানে। আর রিঅ্যাকশন দেখে তুমি খালি চোখে রিঅ্যাকশন দেখে কখনো বলতে পারবা না যে রিঅ্যাকশনটা ফাস্ট কিংবা স্লো, এই কারণে ডি হবে না। আমরা যদি রিঅ্যাকশন ফাস্ট কিংবা স্লো এটা বলতে হয় আমাদেরকে বলে দিতে হবে, আমরা শুধুমাত্র মানে চোখে দেখে বলতে পারবো না, কারণ এখানে তো কোথাও বলে নাই। আর রিঅ্যাকশন তুমি যখন এক্সপেরিমেন্টালি নিজের হাতে করবা তখন বলতে পারবা ফাস্ট কিংবা স্লো। তোমরা তো 7-8 করো নাই, করছো ল্যাবে? না ম্যাম 6 পর্যন্ত না ম্যাম। 7 নম্বরের এক্সপেরিমেন্টটা ছিল, এটা স্লো রিঅ্যাকশন ছিল। স্লো রিঅ্যাকশন ছিল দেখে ওখানে হিট দেয়া লাগে, মানে তুমি ওইটায় কালার আনতে যে কি প্রবলেম হয় স্টুডেন্টদের, কারণ তোমরা তো হচ্ছে অধৈর্য, তাড়াতাড়ি করে ভাবো যে ল্যাব শেষ করে দিব, এই জন্য তাড়াতাড়ি করার পরে দেখ কালার আসে না বা কালার ডার্ক বানায় ফেলে, মানে অ্যাড করে ভালো মতো না দেয় না, কারণ রিঅ্যাকশন তো স্লো, এই কারণে খুব আস্তে আস্তে অ্যাড করতে হয়, টাইম নিয়ে অনেক ভালো মতো ঝাঁকাইতে হয়, নাহলে রিঅ্যাকশনটা আগায় না।
তো পরেরটায় যাই আমরা। এখানে কেন এই যে বি নাম্বার হবে এটা বলে দিছে, এক্সপ্লেনেশন দিয়ে দিছে। এরপরে এখানে কেসি বের করা, এগুলা শিখাইছি আগের ক্লাসে, তো এগুলা না পড়াই। এখানে ওই সেম গ্রাফ আরেকটা আছে, এগুলা দেখো। এখন এটা বুঝবা, মানে তোমার মুখস্থ করার কিছু নাই, কারণ অবজেক্টিভ তো আর পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে হচ্ছে কোশ্চেন। তো কোশ্চেন গুলা বুঝলে আর কি তোমার অন্য টাইপের বা এই ক্যাটাগরি ধাঁচের যদি কোনো শর্ট কোশ্চেন আছে 2 মার্কের, তাহলে তুমি অ্যান্সার দিতে পারবা। তারপরে এখানে কেপিকেসি রিলেশনশিপ, এটাও কিন্তু পড়াইছি ক্লাসে। আচ্ছা, এখানে একটা অবজেক্টিভ আছে, এগুলো একটু দেখি পারো কিনা। দেখো এখানে একটা রিয়াকশন দিয়ে দিছে, তোমাকে বলছে অন অফ দ্য এনভায়রনমেন্টাল ইম্পর্টেন্ট রিয়াকশন ইনভলভ অ্যাসিড রেইন প্রোডাকশন হ্যাজ ফলোইং ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন। এখানে কেসি এর মানটা দেয়া আছে। ফ্রম দ্য এক্সপ্রেশন তুমি কি বলতে পারবা যে এক্সপ্রেশন থেকে এখানে কোন রিয়াকশনটার জন্য এক্সপ্রেশনটা লিখছে, এটা নাকি এটা নাকি এটা নাকি এটা? বলো তো রিয়াকশন কোনটা হবে। এখানে হট চিহ্ন যেগুলা, এগুলা মূলত হচ্ছে উভমুখী সাইন, ঠিক আছে? এখানে আসে নাই, কেন আসে নাই জানি না। ম্যাম ডি নাম্বারটা হওয়ার পসিবিলিটি বেশি কম। বাকিদের কি অবস্থা, কোনটা হইতে পারে? প্রোডাক্ট মানে ডি ওই ডি। ওকে, সজীব বলছে ডি, আর বাকিরা অন্য কোনো অপশন হবে কি? আচ্ছা, এখানে ডি অপশন কেন হবে দেখি আগে। রিঅ্যাকট্যান্ট আছে সালফার ডাই অক্সাইড, আর আছে হাফ মোল অক্সিজেন, মানে এই দুইটা হবে রিঅ্যাকট্যান্ট আর এটা হবে প্রোডাক্ট। তো সূত্রের প্রোডাক্ট উপরে আছে, প্রোডাক্টের ঘনমাত্রা ঠিক আছে, আর রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা নিচে আছে। রিঅ্যাকশন কি ব্যালেন্স করা আছে? এপাশে সালফার একটা, এপাশে সালফার একটা, এপাশে 3টা অক্সিজেন, এপাশে 3টা, ঠিক আছে। ডি হবে অপশন। তো এটা কিন্তু কেসি লিখছে এখানে, এবং কেসি ইউনিটটাও দেখাইছিলাম। কেসি কিন্তু করবা, হ্যাঁ, এরকম একটা রিয়াকশন তোমাকে যদি দিয়ে দেয়, মনে করে রিয়াকশনটাই দিয়ে দিল, বাট এগুলো দিল না, ব্যালেন্স করলো না, এগুলো সব কেটে দিল, এগুলো কিছু নাই। ব্যালেন্সটা কিন্তু তোমার নিজে করতে হবে। আগে খেয়াল রাখবা কোশ্চেন আসার পরে যখন লিখবা, লাফায় ঠাস ঠাস করে কেসি লিখে একদম পরের কোশ্চেনে চলে যাবে না। আগে দেখবা রিয়াকশনটা ব্যালেন্স আছে কিনা, ঠিক আছে? ব্যালেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে। ব্যালেন্স থাকলে তো ভালো, তোমার টাইম কম লাগবে, বাট ব্যালেন্স যদি না থাকে তাহলে কিন্তু ব্যালেন্স করে নিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবা, তোমরা তো পরীক্ষার হলে অনেক তাড়াহুড়োর মধ্যে থাকো। তো ইউনিট বের করাও শিখাইছিলাম, এখানে ইউনিট গুলো তুমি ইজিলি বের করতে পারবা। কেসি করার পরে এখানে জাস্ট প্রত্যেকটাই তুমি ইউনিট গুলো বসাও। যেহেতু ঘনমাত্রা বের করতেছি তাই মোল পার লিটার, এখানেও মোল পার লিটার, এখানেও মোল পার লিটার। তারপর তুমি কাটাকাটি করো, কয়টা মোল পার লিটার, ও নিচে আছে মোল পার লিটার 7, 8 যোগ 4 কত, আর উপরে আছে 10টা, তার মানে নিচে একটা থাকবে, তাই না? তো ওইটাকে উপরে উঠাই দিবা, ইজি আছে, পারবা এগুলা যদি ঠান্ডা মাথায় করো। বাট ওই হুড়াহুড়ি তাড়াহুড়া করলে কিন্তু সমস্যা। আচ্ছা, এই কেসির ম্যাথ এটা সহজ আছে, পারবা, এগুলা আগের ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, তারপরে দেখি তো এখানে পারো কিনা এই অঙ্কটা। অ্যান্সার দেখে ফেলছো যদিও, তারপর বোঝার চেষ্টা করো। স্টার্টিং উইথ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ, এখানে তিনটার ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে দিছে প্রোডাক্ট এবং রিঅ্যাকট্যান্ট। হোয়াট উড ইউ ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম রেশিও? ইকুইলিব্রিয়াম রেশিও মানে কেসি বের করতে বলছে, ওয়ান্স ইকুইলিব্রিয়াম পজিশন ইজ রিচড অ্যামোনিয়া সিনথেসিস রিঅ্যাকশন। পারবা? কোনটা হবে অ্যান্সার? আচ্ছা, বইলাই দিই, অ্যান্সার হবে এটা। কারণ এখানে তোমার যে ঘনমাত্রা গুলো দেয়া আছে এগুলো শুধুমাত্র ইনিশিয়াল কনসেন্ট্রেশন দেয়া আছে, বাট কেসি তে আমাদের কি লাগে? ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন লাগে। বাট এখানে একটা ইনফরমেশনও দেয়া নাই যে তুমি ফাইনাল কনসেন্ট্রেশন যে বের করবা এর জন্য যে কোনো একটা ফাইনাল ঘনমাত্রা তো তোমার দেয়া লাগে। মনে করো তুমি ধরলা এখানে 0, এটাকে তুমি ধরলা যে এটা হচ্ছে তোমার এ মোল আছে, এ মোল আছে, এখানে এক্স তৈরি হলো, এ মাইনাস এক্স ধরলা, তারপরে এ মাইনাস এক্স ধরলা, এরকম করে ধইরাও তাও তুমি বের করতে পারবা না।
সেখানে কেসি বের করার সূত্র আছে, কেপি, এগুলো পড়াইছি, এগুলো সব পড়ানো হয়েছে, তাই এগুলো না দেখাই। এখানে পি এর একটা অঙ্ক আছে, ইজি আছে, কেপির অঙ্ক পারবা। এখানে হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম বলছে, যে হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম কাকে বলে, এটা আগের ক্লাসে বলছিলাম। যদি কোনো, যেমন এই রিঅ্যাকশনটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হয় হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। এখানে এটা গ্যাস, এটা সলিড, এটা সলিড। এই সলিড গুলা হচ্ছে, আর যেহেতু দুইটা ফেজ আছে, তাহলে এটা হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। আর এখানে যখন তুমি কেসি লিখবা তখন কিন্তু শুধুমাত্র যেটা গ্যাস ওটা ধরবা, কারণ সলিডের উপরে বিক্রিয়ার গতি ডিপেন্ড করে না। এই সেম জিনিসটা আমার সামনের চ্যাপ্টারেও লাগবে, যে সলিড লিকুইডের উপরে বিক্রিয়ার গতি ডিপেন্ড করে না। এই কারণে আমরা শুধুমাত্র গ্যাস ফেজে যেগুলা থাকে ইকুইলিব্রিয়াম এবং কাইনেটিক্স এর ম্যাথ করার জন্য ওইগুলার ঘনমাত্রা বা ওইগুলার প্রেসারই আমরা কনসিডার করি। এখানে ওই কথাগুলাই লিখছে মূলত, যেগুলো আমি বললাম। আচ্ছা, তাইলে এখন আমাকে এই কোশ্চেনের কোনটা অ্যান্সার হবে? এখানে হচ্ছে ডাবল সাইন, এই কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে বলো? এ না ম্যাম, এ। সবার অ্যান্সার কি এ? ম্যাম আমার কাছে মনে হচ্ছে, বাট এটা মেবি হবে না সম্ভবত ম্যাম। কোনটা হবে? স্যার ম্যাম, সি, এখানে বাকি যেগুলো আছে ম্যাম ওগুলোর মধ্যে মানে আমি যে মানে সিস্টেমটা জানি, সেই সিস্টেমের সাথে অপশন গুলো মিলতেছে না ম্যাম। মানে একটার মধ্যে একটা রিয়েক্ট মানে মূলটা নেই, সি নাম্বারটা ম্যাম। এখানে যদি ম্যাম এই মার্কিউরিয়াস সালফেটটা থাকতো তাহলে ম্যাম এটাকে আমি চুজ করতাম আর কি। বাকিদের কি অবস্থা? ম্যাম এটা সি হবে। ওই যে ম্যাম ওই যে এই যে সলিড, এটা ওই যে কাউন্ট করা হবে না হ্যাঁ, এই মেবি। জিনিসটা বোঝা যাচ্ছে, যেহেতু তুমি এখানে দেখো এখানে সলিড আছে, লিকুইড আছে, এগুলো তো কাউন্ট করবো না, জি ম্যাম, সিটাই হবে তাহলে। কাউন্ট করবো শুধু এই দুইটা। এখন বলো কোনটা হবে? এই সি? দুটো হইলে তাহলে তো তাহলে তো ম্যাম, সিও তো বি, হবে না, তাহলে সিও হবে না ম্যাম। কোনটা হবে? লিকুইড দিতে হয় না। তাহলে ম্যাম ওই যে বি। বি হবে তাহলে ম্যাম। বি নাকি টি? না ম্যাম, বি হবে ম্যাম। বি। আচ্ছা, কেসি হলে উপরে থাকবে প্রোডাক্ট, প্রোডাক্ট আছে তোমার সালফার ডাই অক্সাইড, আর নিচে আছে অক্সিজেন। বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, আর এগুলো হবে না। যারা এ অ্যান্সার দিছো তারা কি বুঝতে পারছো ব্যাপারটা? জি ম্যাম, জি। এটা সলিড লিকুইড কোশ্চেনে হচ্ছে কাউন্ট করবো না, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এটা ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে এই জিনিসটা তোমার না বুঝলে এখান থেকে কোশ্চেন আসতে পারে। কোশ্চেন কিরকম আসবে আমি বলি, কোন একটা ম্যাথ থাকলো, হ্যাঁ, ম্যাথের লাস্টে এরকম একটা লেস লাগাই দিল 2 মার্কের। তো এটা যদি বুঝতে পারো তাহলে ওই লেসটা তুমি অ্যান্সার করতে পারবে, আর যদি না বুঝতে পারো তাহলে ওটা অ্যান্সার করতে পারবে না আর কি। এখন একটু শোনো, এখানে হচ্ছে কোনো বিক্রিয়ায়, হ্যাঁ, বিক্রিয়ায় যদি রিঅ্যাকট্যান্টের পরিমাণ কম থাকে আর প্রোডাক্টের পরিমাণ বেশি থাকে, এখানে প্রোডাক্ট বেশি আর রিঅ্যাকট্যান্ট কম বোঝাচ্ছে, ছবি দেখেই তুমি বুঝতেছো যে এখানে রিঅ্যাকট্যান্ট কম আর প্রোডাক্ট বেশি। তো এই রিঅ্যাকশন যদি ইকুইলিব্রিয়ামে পৌঁছাইতে চায়, হ্যাঁ, তাহলে কোন দিকে যাবে রিঅ্যাকশনটা বলো তো? রিঅ্যাকশনটা কি ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে নাকি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে? ব্যাকওয়ার্ড হবে ম্যাম। ব্যাকওয়ার্ড হবে। কেন ব্যাকওয়ার্ড হবে? কারণ হচ্ছে ম্যাম ম্যাম, ব্যাকআউট হলে রিঅ্যাকশনের ম্যাম কম। বিক্রিয়ক আর উৎপাদকের যে ম্যাম হ্যাঁ, লেভেলটা সেটা ইকুয়াল হয়ে লেভেলটা যাবে। তো সেম হইতে হবে, তাইলে লেভেলটা যদি সেম হইতে চায় তাহলে রিঅ্যাকশনের লেভেল সেম আসতে হবে, তাইলে এই জিনিসটা বিক্রিয়া করে এখানে অ্যাড হইতে হবে জি যতটুকু ম্যাম। অ্যাড হওয়া দরকার। তার মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, এবং এটার ক্ষেত্রে কে এর মান অনেক থেকে সবসময় ছোট হয়। মানে কিভাবে বুঝবা যে রিঅ্যাকটেন্টের পরিমাণ কম আছে, প্রোডাক্টের পরিমাণ বেশি আছে? তোমাকে যদি অন্যভাবে না বলে দেয়, হ্যাঁ, কোশ্চেনে কোথাও, তাইলে তোমার কেসি এর মান থেকে তুমি বলতে পারবা যে তোমার রিঅ্যাকটেন্ট বেশি নাকি প্রোডাক্ট বেশি। কে এর মান যদি অনেক থেকে ছোট হয় তাহলে রিঅ্যাকটেন্ট হচ্ছে কম, আর কে এর মান অনেক থেকে যদি
ও সরি, কে এর মান অনেক থেকে যদি বড় হয় তাহলে রিঅ্যাকট্যান্ট কম, আর কে এর মান অনেক থেকে ছোট হইলে রিঅ্যাকট্যান্ট বেশি। তুমি একটা মনে রাখো যে কে এর মান যদি অনেক থেকে বড় হয় তাহলে রিঅ্যাকট্যান্ট হচ্ছে লেস অ্যামাউন্ট বা কম। ঠিক আছে, আর অনেক থেকে ছোট হইলে রিঅ্যাকট্যান্ট থাকবে বেশি পরিমাণে, দ্যাট মিন্স এই ক্ষেত্রে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, আর এই ক্ষেত্রে হবে কি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এটা মূলত একটা ম্যাথ আছে এখানে করা। এই ম্যাথটা করা লাগবে না, এটা এখানে ইনফরমেশন কোশ্চেনে অনেকগুলা দেয়া নাই। এটা না পরেরটা, তার একটু শিওর হয়ে নেই। একটা ম্যাথ আছে সেটার মধ্যে ওইটা পুরো ইনফরমেশন দেয়া নাই, কি ম্যাথ করা আছে তাও বোঝার কোনো ওয়ে নাই, কারণ কোশ্চেনে কোথায় জানি ভুল আছে। আচ্ছা এটা ঠিক আছে, প্রথম ম্যাথটা একটু ঝামেলা আছে। এই ম্যাথ, এই টাইপের ম্যাথ, এই যে ম্যাথটা এখানে দেয়া আছে এই টাইপের ম্যাথ কিন্তু আগের ক্লাসে করাইছিলাম। ঠিক আছে, এই ম্যাথটাই করাইছিলাম মনে হয়। কারণ এটা আবার আরেকটু দেখাই দিই, এটা করাইছিলাম এই ধাঁচের একটা ম্যাথ বইয়ে আছে, দেখো এই টাইপের ম্যাথ অনেকগুলা বইয়ে আছে, মানে অনেকগুলো করা আছে আর কি। তো এখানে বলছে এটা হচ্ছে তোমার রিঅ্যাকট্যান্ট, এই দুইটা প্রোডাক্ট এত মোল হাইড্রোজেন আয়োডাইড প্লেস ইন 5 লিটার ভেসেল, তাইলে তুমি এখানে মোল দেয়া আছে, দ্যাট মিন্স নাম্বার অফ মোলস দেয়া আছে। তো এটা থেকে কনসেন্ট্রেশন বের করার সূত্র কি n/v, আর v হচ্ছে এই যে ভলিউম। যেহেতু গ্যাস ফেজ, সবগুলা গ্যাস, এখানে কিন্তু সব গ্যাস, তার মানে তোমার পাত্রের ভলিউমে হবে এই গ্যাসের ভলিউম। তো ভলিউম দিয়ে তুমি হচ্ছে এই ঘনমাত্রাটা বের করে নিবা। ফার্স্ট কাজ হচ্ছে তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করে নিবা, এটা হচ্ছে ইনিশিয়াল ঘনমাত্রা বলা আছে। তাই ইকুইলিব্রিয়াম মিক্সচার ওয়াজ ফাউন্ড কন্টেইন এত মোল আয়োডিন, এটা কিন্তু ইনিশিয়াল ঘনমাত্রা, কারণ এর পরের লাইনে বলছে ইকুইলিব্রিয়াম মিক্সচার ওয়াজ ফাউন্ড, তার মানে ইকুইলিব্রিয়াম মিক্সচার এর পরে হচ্ছে পাইছে আর কি। তো এটা প্লেস করছো, তারপরে তোমার রিঅ্যাকশন হয়েছে, তারপরে তুমি ইকুইলিব্রিয়ামে কি পাইছো, এতটুক আয়োডিন পাইছো, এটাও কিন্তু মোল নাম্বার দেয়া, তার মানে এখানেও ঘনমাত্রাটা বের করে নিতে হবে। তো এটাকে 5 দিয়ে ভাগ দিলে আয়োডিনের ঘনমাত্রাটা তুমি পাবা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কেসি? তো কেসি বের করতে হলে তুমি শুধু আই এর ঘনমাত্রা জানো, আর বাকিগুলো তো জানো না, তাহলে বাকিগুলো তোমাকে বের করতে হবে সেই সেম ওই যে এক্স এ ওগুলো সূত্র দিয়ে বের করতে হবে। এখানে যেমন লিখছে স্টার্টিং এ আমাদের এটা তো ছিল, এটা হচ্ছে এই যে এটারে 5 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসে আর কি, রেজাল্ট আসে 0.88। এত ঘনমাত্রা ছিল, শুরুতে তো আমাদের কোনো প্রোডাক্ট থাকবে না, মনে করলাম আমাদের এক্স পরিমাণে প্রোডাক্ট তৈরি হলো, তাহলে শুরুর থেকে এই এক্সটা বিয়োগ দিতে হবে। এক্স এর আগে কেন 2 দিয়ে গুণ করছি, কারণ এটা 2 মোল আছে তাই। ঠিক আছে, এটা 2 মোল আছে তাই আমরা 2x দিয়ে বিয়োগ করছি। তো এই জিনিসটা এক্স এর মানটা কিন্তু তোমার জানা আছে। কিভাবে জানা আছে এক্স এর মান? এক্সটা কি, এক্সটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পৌঁছানোর পরে আয়োডিনের ঘনমাত্রা। তাইলে ইকুইলিব্রিয়াম পৌঁছানোর পরে আয়োডিনের ঘনমাত্রা কোশ্চেনে দেয়া আছে তোমার, এখানে বলছে দ্য ইকুইলিব্রিয়াম মিক্সচার ওয়াজ ফাউন্ড টু কন্টেইন 0.442 মোল আয়োডিন, তার মানে ইকুইলিব্রিয়াম পৌঁছানোর পরে তুমি এতটুকু আয়োডিন পেয়েছো। এটা ইকুয়াল টু তোমার 0.442 মোল দেয়া আছে যেহেতু, তাই এটাকে তুমি 5 দিয়ে ভাগ দাও, যে রেজাল্ট আসবে ওইটা হবে তোমার মোলারিটি। ঠিক আছে, তো এই এক্স এর মান পাইলে কিন্তু তুমি প্রত্যেকটার মান পেয়ে যাবে, তারপর কেসিতে জাস্ট বসাই দিবা, রেজাল্ট চলে আসবে। এটা কি বুঝলা? আগের ক্লাসেও বলছিলাম। মাজেদুল হক মিথুন, মাজেদুল হক মিথুন ক্লাসে নাই না ঘুমাইতেছে জয়েন করে? তুই কি পড়া শুনতেছো নাকি জয়েন করে ঘুমাচ্ছ? না শুনছে। না তাহলে এটার অ্যান্সার কি হবে? এসি এর মান সূত্র দিয়ে বের করলে এত আসছে, এখন ম্যাম এটা ফরওয়ার্ড হবে ম্যাম। মানে কি রিঅ্যাকশন কি কোন দিকে আগাবে? ম্যাম ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। এটা কি 1 এর থেকে কম না বেশি? ম্যাম 1 এর থেকে ছোট ম্যাম। ছোট ম্যাম। ছোট, আর 1 এর থেকে ছোট হলে রিঅ্যাকশন হবে ফরওয়ার্ড রিঅ্যাকশন, দ্যাট মিন্স হাইড্রোজেন আয়োডাইড থেকে আয়োডিন আর হাইড্রোজেন তৈরি হবে। ঠিক আছে, জি ম্যাম। তো এরকম কোশ্চেনের সাথে এই টাইপের টুকটাক লাইন লাইন লাগাই দিবে, তখন যাতে এগুলো বুঝতে পারো, এই জন্য তোমার ওই জিনিসটা শেখা দরকার। ঠিক আছে, আর একটা জিনিস আছে এই টাইপের, একটু বইলা দেই। এখানে আরো কিছু ম্যাথ আছে, এগুলো দেখো, এটাও কিন্তু ওই একই ক্যাটাগরির ম্যাথ, এটাও করবা।
তো ম্যাথটাও করে দিছে, এখানে করাই আছে, তারপরে দেখো তোমরা বুঝতে পারো কিনা। আর বইটা ফলো করো মূলত, কারণ এই শীটের মধ্যে ম্যাথ গুলা যে সবই পারফেক্টলি করা আছে তা আমি বলছি না, কারণ এখান থেকে ম্যাথ মূলত করাই না, বই থেকেই করাই। বইয়ের ম্যাথ আর এই ম্যাথ সেমই। অ্যান্সারটা যদি তোমার অন্যরকম আসে তাহলে ভয় পাওয়ার কিছু নাই, আসতেই পারে, এটার সাথে অ্যান্সার মিলবে এমন না। তো এইখানে এই জিনিসটা দেখো, এখানে হচ্ছে রিয়াকশন কোইফিশিয়েন্ট ভার্সেস কে। এখানে কিউটা হচ্ছে, এটাও কনস্ট্যান্ট কিন্তু এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট না, এটা হচ্ছে কনসেন্ট্রেশন বা প্রেসারের জন্য কনস্ট্যান্ট মান, বাট এটা যে কোনো অবস্থায়, মানে রিয়াকশন ইকুইলিব্রিয়াম পৌঁছানোর আগেও হইতে পারে, রিয়াকশন ইকুইলিব্রিয়াম পৌঁছানোর পরে, যে কোনো অবস্থায় কনস্ট্যান্ট হচ্ছে এটা। আর শুধুমাত্র ইকুইলিব্রিয়াম পৌঁছানোর পরে যে কনস্ট্যান্ট ওইটা হচ্ছে কে। তো কিউ আর কে এর মধ্যে ডিফারেন্স এটাই, কিউ রিয়াকশনের কনস্ট্যান্ট, কেও রিয়াকশনের জন্য কনস্ট্যান্ট, বাট এটা হচ্ছে শুধু ইকুইলিব্রিয়াম পৌঁছানোর জন্য কনস্ট্যান্ট, আর রিয়াকশন যে কোনো অবস্থায় কনস্ট্যান্ট, সেটা ইকুইলিব্রিয়াম পৌঁছানোর আগেও হইতে পারে। তো এই দুটোর মধ্যে রিলেশনশিপ কি, যদি কিউ এর পরিমাণ কম থাকে কে এর থেকে, মানে কিউ কে ইজ গ্রেটার দ্যান কিউ, এরকম যদি হয়, রিয়াকশন ফর্ম প্রোডাক্ট, দ্যাট মিন্স ফরওয়ার্ড রিয়াকশন হবে। এই জিনিসগুলো মনে রাখতে হবে, ওই যে কোশ্চেনের সাথে ইয়া করে দিবে, এটা ফরওয়ার্ড রিয়াকশন হবে। আর যদি দুইটা সমান হয় তাহলে তুমি বুঝবা যে রিয়াকশন ইকুইলিব্রিয়ামে পৌঁছায় গেছে। আর যদি কে ইজ লেস দ্যান কিউ হয় তখন ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, এটাও মনে রাখতে হবে কিন্তু, কারণ এটাও ম্যাথের জন্য লাগবে আমাদের, ঠিক আছে? তো তোমার যেমনি সুবিধা হয় অমনি মনে রাখবা। কিউ আর কে বের করার সূত্র কিন্তু সেম একদম, হ্যাঁ, জাস্ট ভ্যালুটা ডিফারেন্স আসবে, হয়তো ম্যাথ করতে গেলে বোঝা যাবে, এছাড়া বোঝা যাবে না। এখানেও দেখো প্রোডাক্টের তোমার ঘনমাত্রার উপরে পাওয়ার গুলা দিছে, নাম্বার অফ মোলস, তারপর সেম ভাবে রিঅ্যাকট্যান্টের গুলা পাওয়ার গুলা দিছে। এখানে যদি আমরা কে লিখতে চাইতাম তাও কিন্তু এই সেম ভাবেই লিখতাম, ভ্যালু গুলা ছাড়া সবই সেম, ঠিক আছে, সূত্রটা সেম পুরা, এই হচ্ছে অবস্থা। এখানেও লেখা আছে কিউ এর থেকে ছোট হইলে কি হবে, বড় হইলে কি হবে। তো এখানে একটা ম্যাথ দেখো, মিথেন প্লাস হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইসালফাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এত মোল মিথেন, এত মোল এটা, এত মোল এটা, এত মোল এটার মিক্সড ইনে 250 ml ভ্যাসেল। এটা ভলিউম দিছে তোমাকে, আর এগুলার ইনিশিয়াল বা এত এত শুরুতেই এতটুকু মিশাই দিছে। এখন ইকুইলিব্রিয়াম পৌঁছাইছে কি পৌঁছাইছে না তা আমরা জানি না, বলে নাই কিছু, কেসি এর মানটাও দিয়ে দিছে তোমাকে। আচ্ছা এটা দেখে একটু বলি, এখানে আচ্ছা কিউ এর ভ্যালু তো লাগবে না, এটা তো বলতে পারবো না। ওকে, এখানে মূলত আমরা কিউটা আগে বের করব, কেসি দেয়া আছে। কিউ কিন্তু আমরা যে কোনো অবস্থায় বের করতে পারি, সেটা আমার রিয়াকশন ইকুইলিব্রিয়াম পৌঁছাক বা না পৌঁছাক, ঠিক আছে। জাস্ট এগুলা করে, হাইড্রোজেন উপরে 4 থাকবে, নিচে থাকবে মিথেন, যেহেতু গ্যাস আছে আমরা সবগুলোর ঘনমাত্রাই কাউন্ট করব। তো এই ভ্যালুগুলো তুমি বসাও, কিউ পাইয়া যাবে। এখানে দেখি কোশ্চেনটা মনে হয় এখনো ফুলফিল হয় নাই, আর কি আছে। আচ্ছা এই যে কোশ্চেন না বের করে অঙ্ক করান, এটা অবস্থা এটা। ওকে, কোশ্চেন কি বলছে, কোশ্চেনে বলছে ইন হুইচ ডিরেকশন উইল দা রিঅ্যাকশন গো, মানে কোন ডিরেকশনে থাকবে, ফরওয়ার্ড দিকে যাবে নাকি ব্যাকওয়ার্ড দিকে যাবে। ইফ মিথেনের ঘনমাত্রা দেয়া আছে CH4 থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু এত মোলার এট ইকুইলিব্রিয়াম, এখানে কিন্তু মিথেনের ইকুইলিব্রিয়াম ঘনমাত্রাটা দেয়া আছে, হোয়াট আর দ্য কনসেন্ট্রেশন অফ আদার সাবস্টেন্স, বাকিগুলোর কোনো ঘনমাত্রা দেয়া নাই, ওটা তুমি বের করবে। এটা কিভাবে করতে পারি আমরা, আচ্ছা ক্যালকুলেট দ্য কিউসি এন্ড কম্পেয়ার উইথ কেসি বেসড আপন A. We determine the sign of each component for reaction table, then use the আচ্ছা যাই হোক, এখন হচ্ছে মিথেন প্লাস হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন, প্রত্যেকটার ঘনমাত্রা তোমার ইনিশিয়ালটা দেয়া আছে, এটা 1,
এটা 1, এটা 2, এটা 2, এইগুলো ইনিশিয়াল দেয়া আছে। তো ফাইনালি মনে করলাম এটা x তৈরি হলো, এটা x তৈরি হলো, এখানে 4x দিব কারণ 4 এর জন্য x পরিমাণে প্রোডাক্ট তুমি পাইলা। তাইলে রিঅ্যাকট্যান্ট কি থাকবে? তাহলে এটার কিন্তু ফাইনাল মানটাও দেয়া আছে। তো 1 - x 2 - x এটা করলাম, বাট এটার ভ্যালুটা তুমি জানো কত? 5.56। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে, আমি যেটা করি নাই খেয়াল, সেটা হচ্ছে এখানে মোল দেয়া আছে, মোল আমি ওইটাই লিখে রাখছি, ঠিক আছে? এই মোলটাকে কিন্তু ঘনমাত্রা বের করতে হইলে 1 মোল ভলিউম ভাগ দিয়ে ভাগ 250 ইনটু 10⁻³ প্রত্যেকটা ভাগ দিতে হবে। তারপরে যে রেজাল্ট আসবে ওইটা মূলত এখানে বসাইতে হবে, এটা তোমরা কইরা নিও, ঠিক আছে? এটা প্রত্যেকটাকে তুমি ভাগ দিবা 250 ইনটু 10⁻³ প্রত্যেকটাকে, 250 ইনটু 10⁻³ প্রত্যেকটাকে, 250 ইনটু 10⁻³ এটাকেও সেম, ঠিক আছে? প্রত্যেকটাকে ভাগ দিবা, ভাগ দেওয়ার পরে যে রেজাল্ট আসবে ওইটা মূলত এখানে বসাবো। বসানোর পরে তুমি তাহলে এখান থেকে x এর মানটা পাবা। আর তুমি যদি একবার x এর মান বের করতে পারো তাহলে এটা 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 সব বের করতে পারবা। তারপরে তুমি ওখান থেকে k বের করে ফেলবা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করে ফেলবা। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেয়, সরি। তারপরে তুমি ফাইনালি q বের করলা। q বের করার পরে এরপরে q আর kc এর কম্পারিজন করবা। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর q এর কম্পারিজন করার পরে দেখবা এটা q এর থেকে বড় নাকি ছোট। তো কিউ কে যদি হচ্ছে তোমার গ্রেটার দ্যান হয় আর কে যদি লেস দ্যান হয়, দুইটার দুই রকম হবে, একটা ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, একটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। তো তুমি এটা বের করবে। এখানে অলরেডি ম্যাথটা করা আছে, তারপরও দেখো এখানে করে দিচ্ছে এগুলা কইরা। এখানে মোলারিটি অলরেডি বের করছে, ঠিক আছে? এটা কিন্তু আমি বের করি নাই আর কি, এটা বের করে নিবা নিজেরা একটু কষ্ট করে। আর ম্যাথের সময় কিন্তু বের করে দেখাইতে হবে যখন পরীক্ষায় করবা ফাইনাল। ওখান থেকে কিউ বের করবা, তারপরে দেখো এখানে কিউ এর মান আসছে 64 আর কে এর মান তোমার দেয়া ছিল 0.036। তার মানে এখানে কে ছোট, তাই না? কে ছোট, তাহলে কে ছোট হইলে কিউ বড়, কিউ বড় হইলে কি হবে? রিঅ্যাকশন কোন দিকে যাবে? রিঅ্যাকশন গোস টু দা লেফট, দেখবেন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। তার মানে প্রোডাক্ট গুলা ভাঙবে, ভাঙা রিঅ্যাকটেন্ট তৈরি করবে, প্রোডাক্ট কমবে, রিঅ্যাকটেন্ট আস্তে আস্তে বাড়বে ইকুইলিব্রিয়াম পৌঁছানো পর্যন্ত আর কি। তো এই তো এখানে ওগুলো করে দেওয়া আছে আর কি, যেটা আমি দেখাইলাম। লাস্টের প্রিন্সিপাল কি পড়াইছিলাম আগের ক্লাসে? মনে হয় তো পড়াইছিলাম, পড়াইছি কি না পড়াইছি বুঝতে পারি না। পড়াইছেন ম্যাম। লাস্টের প্রিন্সিপাল পড়ানো হয়ে গেছে, এটা এখানে আছে। এটা তো এটা বই থেকেই দেখো, এখান থেকে জাস্ট ওই ম্যাথ গুলো দেখো। হ্যাঁ, সেটা যে ম্যাথ গুলো করা আছে না, যে 3টা ম্যাথ না 4টা ম্যাথ, এই 4টা ম্যাথ দেখো কইরো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এটা একটু দেখো। আচ্ছা, এই বিক্রিয়াটা বলছে যে এটা আমাদের রিঅ্যাকটেন্ট, এটা প্রোডাক্ট। Which is the favored by increasing the temperature? এই রিঅ্যাকশনে যদি তুমি টেম্পারেচার বাড়াও, টেম্পারেচার ইনক্রিজ করো, তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে যাবে বলতে পারবা? গ্রাফ দেখে পারবা? এক্সোথার্মিক বিক্রিয়া কাকে বলে আর এন্ডোথার্মিক বিক্রিয়া কাকে বলে? এটা তো আগের ক্লাসে বলছিলাম, বলো। ম্যাম, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় সেটা তাপ এক্সোথার্মিক। উৎপাদন হয়েছে আর তাপ হয়েছে উৎপন্ন এন্ডু হয় হয়েছে তাপ exothermic, আর হারি, তাপ অর্থাৎ শোষণ হইলে এন্ডোথার্মিক। এক্সোথার্মিকে ডেল এর মান কি হবে? মাইনাস নেগেটিভ হবে। মাইনাস বি। এক্সোথার্মিকে পজিটিভ। এক্সো ম্যাম মাইনাস। এক্সো মাইনাস আর এন্ডো পজিটিভ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডেল এইচ। আর ডেল এইচ কিভাবে বের করি? এটা হচ্ছে তোমার রিঅ্যাকট্যান্টের প্রোডাক্টের এনার্জিকে তুমি যদি রিঅ্যাকট্যান্টের এনার্জি দিয়ে ভাগ দাও, তাইলে হচ্ছে টোটাল রিঅ্যাকশনের ডিফারেন্স যেটা ওটা বের হয়ে যাবে। সেম ভাবে এখানেও প্রোডাক্টের মাইনাস রিঅ্যাকট্যান্টের এনার্জি বিয়োগ দিলে আমাদের পুরা রিঅ্যাকশনের যে এনার্জি ডিফারেন্স ওটা পেয়ে যাব। তাইলে এই দিকে যদি তোমার রিঅ্যাকশন প্রোগ্রেস হয়,
মানে রিঅ্যাকশন এইদিকে আগাচ্ছে, রিঅ্যাকশন প্রোগ্রেস, আর এইদিকে যদি তোমার কনসেন্ট্রেশন সরি এনার্জি হয়, দুইটা গ্রাফ আঁকি একই সাথে। এদিকে হচ্ছে রিঅ্যাকশন প্রোগ্রেস মানে হচ্ছে একের দিক থেকে আস্তে আস্তে প্রোডাক্ট তৈরি হচ্ছে আর কি, আর উপরের দিকে হচ্ছে এনার্জি ই। তো একটাই হচ্ছে রিঅ্যাকশনটা আছে এখানে আর প্রোডাক্ট আছে এখানে মনে করো, আর একটা রিঅ্যাকশন আছে এখানে, প্রোডাক্ট আছে এখানে। তো রিঅ্যাকশন প্রোগ্রেস যেহেতু আস্তে আস্তে রিঅ্যাকশন থেকে এরকম প্রোডাক্ট তৈরি হবে, এখানেও আস্তে আস্তে রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা অ্যাক্টিভেশন এনার্জি কাকে বলে জানো? এই পয়েন্ট হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এতটুকু হচ্ছে এই রিঅ্যাকশনের জন্য অ্যাক্টিভেশন এনার্জি। হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি করে আসছো তোমরা? ম্যাম বলে সক্রিয়ণ শক্তি হচ্ছে হলো কোনো একটা বিক্রিয়া সক্রিয়ণ শক্তি যত বেশি হবে সেই বিক্রিয়াটার ম্যাম হচ্ছে হলো আমি পড়ছিলাম এক্স্যাক্টলি সে বিক্রিয়া আস্তে আস্তে ম্যাম সময় বেশি লাগবে ম্যাম মোস্ট প্রবাবলি ম্যাম এক্সাক্ট। হ্যাঁ এটা ঠিক আছে, তোমার ইয়া ঠিক আছে। সক্রিয়ণ শক্তি কাকে বলে? অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এমন একটা এনার্জি যে প্রত্যেকটা রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য, মানে রিঅ্যাকশন থেকে যখন প্রোডাক্টটা তৈরি হবে, এই রিঅ্যাকটেন্ট গুলো হচ্ছে মলিকিউল থাকে তাই না, মলিকিউল গুলো নিজেদের মধ্যে আকর্ষণ হইতে হবে, নিজেদের মধ্যে বন্ধন করে তারপরেই না প্রোডাক্টে যাবে। তো এটা এক একটা নির্দিষ্ট এক একটা রিঅ্যাকশনের জন্য এক এক রকম এনার্জি আছে, যে এই রিঅ্যাকশনের মলিকিউল গুলা যদি এত এনার্জিতে পৌঁছায় তাইলেই কেবলমাত্র ওরা প্রোডাক্ট তৈরি করতে পারবে। তো ওই যে এনার্জিটা, নির্দিষ্ট এনার্জি যেটা পৌঁছানোর পরেই ও কেবলমাত্র প্রোডাক্ট তৈরি করতে পারবে, ওই এনার্জিটা কি বলা হয়? অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। তো এখানে হচ্ছে রিঅ্যাকটেন্টের এনার্জি, এখানে প্রোডাক্টের এনার্জি। এখন তুমি গ্রাফ দেখে বলো তো কোনটা এন্ডোথার্মিকের গ্রাফ আর কোনটা এক্সোথার্মিকের গ্রাফ? ম্যাম এক্সোথার্মিক দ্বারা কি বোঝানো হচ্ছে ম্যাম? এক্সোথার্মিক হচ্ছে তাপ উৎপাদী আর এন্ডোথার্মিক হচ্ছে তাপ হারি বা তাপ শোষণকারী। প্রথমটা ম্যাম প্রোডাক্টের এনার্জি বেশি, রিঅ্যাক্টের কম, তাহলে প্লাস হইব ভ্যালু, তার মানে এন্ডু। আর দ্বিতীয়টা তাইলে দেখো প্রথমটা হচ্ছে ইপি বেশি, ইপি বড় আর ই আর হচ্ছে কম, তাহলে এই মানটা মনে করো এটা 10 মাইনাস এটা হচ্ছে প্লাস ভ্যালু রেজাল্ট কি আসবে 2, তার মানে পজিটিভ এটা আসছে, এন্ডু হবে। পজিটিভ আসলে এন্ডোথার্মিক। কি ম্যাম এটা এন্ডো হবে। আর আর এখানে তোমার ইপি মাইনাস ই আর, এখানে কোনটা বেশি? রিঅ্যাকট্যান্ট বেশি, তার মানে এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 8, তার মানে রেজাল্ট আসছে -2, আর মাইনাস থাকলে ডেলএচ এর ম্যাম প্লাস হয়ে যাবে। এক্সো। ক্লাসের সবাই কি বুঝতে পেরেছো? এগুলো কিন্তু পরীক্ষা আসবে বলে দিলাম, না বুঝলে এখনই বলো, তা বলবে না, বুঝছি ম্যাম, বুঝছি। লিখতেও পারবে না। আচ্ছা দেখো এখানে তাইলে এই গ্রাফটা থেকে আমরা কি বুঝলাম এখন বলো, এখন তো বলতে পারবা। এখন ম্যাম এটা এন্ডু। এটা কি বিক্রিয়া, এন্ডোথার্মিক নাকি এক্সোথার্মিক? এন্ডু প্রোডাক্টের বেশি, রিঅ্যাক্টেন্টের কম। এটা এন্ডো হবে। এন্ডোথার্মিক বিক্রিয়া। এখন এই রিঅ্যাকশনে যদি আমরা হিট বাড়াই, মানে টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে রিঅ্যাকশন কোন দিকে আগাবে? ফরওয়ার্ড দিকে নাকি ব্যাকওয়ার্ড দিকে? এটা তো লাশাটের প্রিন্সিপাল থেকে কোশ্চেন। এটা ফর টেম্পারেচার ম্যাম ইনক্রিজ ম্যাম করলে ম্যাম এটা ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড এটা ডিরেকশন ব্যাকওয়ার্ডে হবে। যাবে, যেটা ম্যাম তাপ হারি ম্যাম। এন্ডোথার্মিক মানে তাপ হারি, তাপ হারি মানে কি? ম্যাম এটা হচ্ছিল হিট রিলিজ। উৎপাদ যখন হবে তখন হচ্ছিল ম্যাম ডেলএচ এর মানটা হচ্ছিল ম্যাম পজিটিভ আসবে। এটা হিট অ্যাবজর্ব হচ্ছে, তাপ হারি মানে তাপ শোষণকারী, জি ম্যাম। তাপ শোষণ করতেছে। তো যখন কোনো বিক্রিয়া তাপ শোষণ করতেছে মানে কি, এই রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য ওর তাপ দরকার হচ্ছে, ওর যদি ম্যাম তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। ওর তাপ তো দরকার, তাহলে তুমি ওকে যদি আরো তাপ দাও তাহলে তো ফরওয়ার্ড রিঅ্যাকশন যাবে। আর যদি এটা এক্সোথার্মিক হইতো তখন তাপ ইনক্রিজ করলে তখন ব্যাকওয়ার্ডে হইতো, তখন সিটা নিচে নামা যাইতো আর এই বিটা উপরে থাকতো।
এই টাইপের কোশ্চেন এইভাবে করেই আসবে, ঠিক আছে? এগুলো না বুঝলে অ্যান্সার করতে পারবে না। এখানে তো আসলে মুখস্থ করার কিছু নাই, বোঝা। এই কোশ্চেন অ্যান্সার দিতে পারবো না তো? এখানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে কনস্ট্যান্ট মান বাড়তেছে, কে এর মান বাড়তেছে। রিঅ্যাকশন কি এক্সোথার্মিক হবে নাকি এন্ডোথার্মিক হবে? তাপমাত্রা বাড়ার সাথে সাথে বাড়লে এটা এন্ডোথার্মিক প্রোডাক্ট বেশি হবে। প্রোডাক্টের মান কি বাড়বে না কমবে? ম্যাম এটা এন্ডোথার্মিক মোর প্রোডাক্ট যেটা ম্যাম ওইটা হবে most ম্যাম। এখানে অ্যান্সার দেখো, দেখো অ্যান্সার বুঝছো কিনা তাই বলো আগে। হ্যাঁ ম্যাম বুঝছি ম্যাম। এখানে বলছে দা ইনক্রিজ ইন কে, কে এর মান যত বাড়তে থাকবে টেম্পারেচারের সাথে সাথে ইন্ডিকেট দ্যাট দ্য রিঅ্যাকশন ইউজেস এনার্জি টু প্রোডিউস হায়ার রেশিও অফ প্রোডাক্ট। মানে কে এর মান বাড়লে তুমি বুঝবা যে ওই রিঅ্যাকশনটা তার এনার্জিটাকে ইউজ করে বেশি পরিমাণে প্রোডাক্ট তৈরি করতেছে। হায়ার রেশিও অফ প্রোডাক্ট টু রিঅ্যাকট্যান্ট at equilibrium. The stress of heat for endothermic reaction causes more product to form. আমরা যদি কে এর মান কিভাবে বের করি এটা যদি শিখতে চাই, কে এর মান আমরা কেমনে বের করি? কে এর মান কি ছিল এখানে? যেহেতু তোমার কে ঘনমাত্রা বা যাই হোক, কে এর মান উপরে কি থাকে? প্রোডাক্ট, নিচে থাকে রিঅ্যাকট্যান্ট। তাইলে কে এর মান কখন বেশি হবে? প্রোডাক্টের মান যত বেশি হবে জি ম্যাম তত না কে এর মান বেশি হবে। রিঅ্যাকট্যান্ট যদি বেশি হয় তাহলে তো প্রোডাক্ট এই রেশিওটা, এটা যদি 10 হয় এটা যদি 8 হয় তাহলে ভাগ দিলে রেজাল্ট তো ছোট আসবে, তাই না? রেজাল্ট কখন বেশি আসবে? যখন উপরে বড় মানটা থাকবে নিচে ছোট মানটা থাকবে। দ্যাট মিন্স প্রোডাক্ট বেশি থাকলেই কে এর মান বেশি হওয়া পসিবল। তো টেম্পারেচার বাড়ার সাথে সাথে যেহেতু কে এর মান বাড়তেছে তার মানে আমাদের প্রোডাক্ট বাড়তেছে। তো প্রোডাক্ট বাড়া মানে কি? প্রোডাক্ট কখন বাড়বে? যখন রিঅ্যাকশন প্রোডাক্টের দিকে যাবে, মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, তাই না? ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে তাইলেই তো প্রোডাক্ট বাড়বে, না তো প্রোডাক্ট বাড়বে না। এই জিনিসগুলা একটু বুঝা পড়ার চেষ্টা করবা, যদি না বোঝো তাহলে আসলে সমস্যা। হ্যাঁ, পরীক্ষার সময় কিন্তু পারবা না। আর প্রোডাক্টের এনার্জি যখন বেশি হবে, ঠিক আছে, তার মানে হচ্ছে রিঅ্যাকশন তো এন্ডোথার্মিক হবে, রেজাল্ট পজিটিভ। রিঅ্যাকশন বেশি হইলো তখন কিন্তু এক্সোথার্মিক হইতো, আর তখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হইতো। আর টেম্পারেচার বাড়াইলে তো তোমার, টেম্পারেচার বাড়াইলে যদি প্রোডাক্ট কমে যায়, আর একটা জিনিস তুমি মাথায় রাখো, এখানে তো টেম্পারেচার আমরা বাড়াচ্ছি, তাই না? তো টেম্পারেচার যখন বাড়াবো, একটা হচ্ছে এক্সোথার্মিক বিক্রিয়া ছিল আর একটা হচ্ছে এন্ডোথার্মিক বিক্রিয়া ছিল। তো টেম্পারেচার যদি তুমি ইনক্রিজ করো, মানে বাড়ায় দাও, টেম্পারেচার আস্তে আস্তে যদি বাড়াও, তাহলে এক্সোথার্মিকে কি হবে? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, তাই না? আর এটাই হবে ফরওয়ার্ড রিঅ্যাকশন। তো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হওয়া মানে রিঅ্যাকট্যান্টের পরিমাণ বেশি হবে এখানে, আর এটার মানে হচ্ছে প্রোডাক্টের পরিমাণ বেশি হবে। দ্যাট মিন্স ফরওয়ার্ড রিঅ্যাকশন মানে সামনের দিকে যাবে। এটা কিন্তু লাশাটিনের প্রিন্সিপাল থেকেই কোশ্চেন, কিন্তু এই টাইপের কোশ্চেন গুলো একটু ট্রিকি। এগুলো অ্যান্সার করতে তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, না হলে তুমি এখানে আসলে মুখস্থ করার কিছু নাই এই চ্যাপ্টারে। মুখস্থ করবা, বুঝা পড়বা, তাইলে না মুখস্থ হবে। প্রেসারের চেঞ্জ এগুলো তো পড়াইছি আগের ক্লাসে। এই যে কেসি কেপি রিলেশনশিপ কিন্তু পড়ানো হয়েছে, ওগুলা থেকে ম্যাথ, এখানে ম্যাথ আছে, এগুলো ম্যাথ দেখবা, বইয়েতেও আছে, এগুলো পড়ো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কোন সিস্টেমে, মানে কোনো রিঅ্যাকশন চলতেছে, ওখানে যদি তোমার ক্যাটালিস্ট দেয় তাহলে কি ইকুইলিব্রিয়ামের কোনো চেঞ্জ হবে কিনা? মূলত তুমি যদি ক্যাটালিস্ট অ্যাড করো, ক্যাটালিস্ট কি কাজ করে? প্রভাবকের কাজ করে। মানে একটা ক্যাটালিস্ট দিলে ওই রিঅ্যাকশনটা বেশি পরিমাণে প্রোডাক্ট তৈরি করলো, তার মানে ক্যাটালিস্ট দিলে ইকুইলিব্রিয়ামটা হয়তো আগে এস্টাবলিশড হবে, বাট ইকুইলিব্রিয়াম পৌঁছানোর পরে তুমি যদি ক্যাটালিস্ট অ্যাড করো তাহলে ইকুইলিব্রিয়াম কোনো ডিস্টার্ব হবে, এরকম কিছু হবে না। কিন্তু ইকুইলিব্রিয়ামের সাথে ক্যাটালিস্টের কোনো প্রভাব নাই, যেটা প্রভাব সেটা হচ্ছে রিঅ্যাকশনটা আগে আগে হবে, এই, আর কোনো ডিফারেন্স নাই।
এখানে যেমন তোমার ক্যাটালিস্টের দিছে, ক্যাটালিস্ট ছাড়া রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি অনেক কম হয়, দ্যাট মিন্স তুমি তা অনেক বেশি প্রোডাক্ট পাবা। আর ক্যাটালিস্ট না দিলে রিঅ্যাকশনটা অনেক স্লো হয়। আর এগুলো অ্যামোনিয়ার তৈরি হওয়ার এটা আসলে পড়া লাগবে না। ইন্ডাস্ট্রিতে মূলত আমাদের অ্যামোনিয়ার অনেকগুলা কারখানা আছে নরসিংদীতে, ওখানে এই মেশিন ইউজ করে অ্যামোনিয়া তৈরি করা হয় আর কি। তো দেখাইলো ওখান থেকে ইউরিয়া গ্যাসও তৈরি করা হয়। পলাশ সার কারখানা আছে, আরো নরসিংদীতে অনেকগুলো সার কারখানা আছে। আজকের ক্লাস শেষ করে দেই। তো আগের ক্লাসে যে আমার তো মানুষ বাইরে গেল, 13 জন হয়েছে। আগের ক্লাসে ছিল মাত্র 5 জন, তোমরা ক্লাস করছো। ঘুমের মধ্যে আসলে তো ম্যাম উঠছে মনে হয়। ঘুম থেকে কিছু উঠছে। এমনি তো দেখলাম মিডের পরে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে অর্ধেক। নরমালি 27-28 জন ক্লাস করতো, আর এখন এটা হয়ে গেছে 15 জন। ম্যাম মিডের পর থেকে ঘুম ভাঙতে এত কষ্ট হইতেছে। তাই তো মিডের পর থেকে সবার ঘুম ভাঙতে খুব কষ্ট। বি সেকশনেও সেম, প্লাস আরেকটা সেকশনেও দেখছি এই টাইপের। আরেকটা সেকশনে তাও আসো, যেদিন পরীক্ষা প্রেজেন্টেশন থাকে ওই দিন 30 জন। তোমার শনিবারে 30 জন ছিল। রোজার মাস চলতেছে না। তাহলে আমার প্রতিদিন প্রেজেন্টেশন আর পরীক্ষা নিতে হবে। ম্যাম তাহলে প্রতিদিন মার্ক? প্রতিদিন মার্কস তো 15 মার্কসের পরীক্ষা একবার না নিয়ে 5 করে ভাগ করে 5 দিন নেই। না ম্যাম, তারপরে যত হবে সবটা মার্ক হিসেবে দিয়ে দেবেন।